দর্শক, এই প্রতিবেদনের সূত্র ধরে এই সার্বিক মূল্যস্ফীতি, পণ্যমূল্যের দাম এবং অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার আসলে কি করতে পারবে বা আগামী সরকারের আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো তাদের জন্য রয়েছে, সেই বিষয়টি আলোচনায় নিয়ে আসতে চাই। আজকে আমার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন র্যাপিডের গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ বিন ইসলাম। মোহাম্মদ বিন ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আপনাকে ধন্যবাদ। জি, শুরুতেই যে বিষয়টি বলছিলাম, মূল্যস্ফীতিতে কিছুটা সুবাতাস, কিন্তু আসলে তার বাস্তবিক চিত্রটা কিন্তু আসলে ভিন্ন। সাধারণ মানুষের কষ্টের জায়গাটা আসলে খুব বেশি পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে আপনার মতামত এবং মূল্যায়নটা জেনে আসতে চাই। জি, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত মাসে অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কিন্তু তার মানে এই নয় যে নিত্য প্রয়োজনীয় বা অন্যান্য জিনিসপত্রের দাম কমেছে, বরঞ্চ দামের বৃদ্ধির হার যেটা, ওই বাড়ার হারটা একটু কমেছে। এবং যে পণ্য গত মাসে বেড়েছিল তার দাম আগের স্তরেই কিন্তু রয়েছে। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর যে চাপ, সেটা কিন্তু এখনো আগের মতোই বিদ্যমান। জি। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আমরা যদি দেখি, অন্যান্য পণ্যের চেয়ে কিন্তু বেশি। চাল, ডাল, সবজি, ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু এখনো সাধারণ মানুষের আয়ের বাইরে চলে গেছে। আমরা যদি মজুরি বৃদ্ধির হার দেখি, সেটার সঙ্গে কিন্তু মূল্য বৃদ্ধির হার আহ, বেশ ব্যাপক হারে পার্থক্য দেখা যাচ্ছে। মজুরি বৃদ্ধির হার সেটা কিন্তু মূল্যবৃদ্ধির হারের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না। ফলে দেখা যাচ্ছে যে মানুষের যে ক্রয় ক্ষমতা, আমরা যেটাকে প্রকৃত আয় বলি, সেটা কিন্তু অনেক হ্রাস পাচ্ছে। এবং জি, এখন যে আপনি শুনতে কোনো সমস্যা হচ্ছে বা আপনার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার অডিওটা আমরা সঠিকভাবে পাচ্ছি না। কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি। জি, আপনি বলুন। জি। যে বিষয়টি বলছিলেন যে জি। আসলে মানুষের আয়ের সাথে তাল মিলিয়ে মূল্যস্ফীতির প্রভাবটা এই কারণেই পড়েনি, কারণ মানুষের আয় আসলে সেইভাবে বাড়েনি। এখন মানুষের আ যে ধরনের আয় বাড়ার কথা ছিল, সেই জায়গাটাতে আসলে সরকারের কোনো ভূমিকা আছে কিনা, বা সার্বিক যে মূল্যস্ফীতি যেটি আমরা বলছি যে এখন আ পরিবহন বাদে অন্যান্য যেই বিষয়গুলো, সেগুলোতে মানুষ বেশি খরচ করছে। কিন্তু মূল্যস্ফীতি বাজারের বেশ কিছু যে পণ্যের দামগুলো কমেছে, সেটি আসলে ধরে রাখার পেছনে সরকারের কোনো ভূমিকা থাকা উচিত কিনা, বা কোন জায়গাটা আসলে কাজ করা উচিত? এখন দেখেন, আমাদের কিন্তু আমরা যদি বাংলাদেশের মূল্যস্ফীতির জন্য যে কারণগুলোকে বলা হয়, যে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি অথবা ডলারের মূল্য বৃদ্ধি, এই কারণগুলো কিন্তু এখন সেভাবে নাই। আন্তর্জাতিক বাজারে কিন্তু মূল্যস্ফীতি কমে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের চেয়ে কম। এবং যদি আপনি ডলারের সাথে টাকার বিনিময় হার দেখেন, এটাও কিন্তু স্থিতিশীল আছে। তার মানে এখন যে মূল্যস্ফীতি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে দেশের আভ্যন্তরীণ আপনার যে সমস্যাগুলো, বিশেষ করে হচ্ছে গিয়ে আহ পরিবহন এবং অন্যান্য খাতের আপনার যে চাঁদাবাজি এবং বাজারে যে একটা আহ বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, এখনকার মূল্যস্ফীতি কিন্তু আমরা অনেকখানি এইগুলো কারণের জন্য দায়ী করতে পারি। এখন সমস্যা হচ্ছে যে এই কারণগুলো যদি সরকার খুব সক্রিয়ভাবে নিরসনের চেষ্টা না করে, এই কারণগুলো কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যস্ফীতি থেকে যাবে। জি। এবং আপনি আর্থিক নীতি হোক অথবা রাজস্ব নীতি হোক, এই এই ধরনের নীতি দিয়ে কিন্তু এইগুলো কারণে যদি মূল্যস্ফীতি বাড়তি থাকে, এই নীতি দিয়ে এই মূল্যস্ফীতি কমানো সম্ভব। তো এই যে যে কিছু কিছু পণ্যের দাম কমছে, এটা হয়তোবা আপনার সিজনালিটির কারণে হোক অথবা আন্তর্জাতিক বাজারের দাম অনেক কমে যাওয়ার কারণে হোক, এই সুফল কিন্তু দীর্ঘদিন সাধারণ জনগণ পাবে না। যদি এই যে যে দেশের অভ্যন্তরের আপনার রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে গিয়ে এই চাঁদাবাজি, এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, সহনশীল পর্যায়ে না রাখা যায়, তাহলে কিন্তু আপনার ওই যে আন্তর্জাতিক বাজারের মূল্য কমার কারণে দেশে যে একটু স্বস্তি পাবে জনগণ, সেটা কিন্তু হবে না।
এখন সেটি যদি না হয় সেক্ষেত্রে তো মানে ভোক্তা পর্যায়ে তো আসলে মানে মানুষের যে হাঁসফাঁস অবস্থা সেটি আসলে থাকবে। এখন একজন ভোক্তা হিসেবে মানে আমার আমার তো মনে হয় যে একজন ভোক্তা হিসেবেও আমারও কিছু দায়িত্ব রয়েছে। সেই সচেতনতার জায়গাটি কি? এবং আরেকটি বিষয় যেটি বলতে হয় যে উৎপাদন যদি আমাদের নিজস্ব উৎপাদনে যদি আমরা মনোযোগী হই, সেক্ষেত্রে মূল্যস্ফীতির এই যে ধারাটা এটিকে আসলে মানে ধরে রাখা সম্ভব হবে কিনা? বা সরকারের আসলে এই জায়গাটিতে আরেকটু ইনভেস্টমেন্ট বাড়ানোর দরকার কিনা? বা বিদেশি বিনিয়োগ এখানে প্রয়োজন আছে কিনা? কি মনে করেন? আমরা তো মূলত মূল্যস্ফীতি, খাদ্যে মূল্যস্ফীতি নিয়ে বেশি চিন্তিত। তো সেটা কিন্তু অবশ্যই সরকার যদি কৃষি ক্ষেত্রে কৃষি উৎপাদনের উপকরণের উপর যদি যে সাবসিডি দেওয়া হয়, এটাকে যদি আরেকটু কার্যকর ভাবে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কৃষকরা আহ, তাদের কাছে পৌঁছানো যায়, এবং হচ্ছে গিয়ে যারা এই সাবসিডি গুলো নিয়ে তারা তাদের সর্বোচ্চ ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে পারি। কিন্তু বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে যে আভ্যন্তরীণ উৎপাদন বাড়লেও আপনি বাজারে এর কোনো প্রভাব দেখবেন কিনা এটা কিন্তু নিশ্চয়তা নাই। কারণ আপনি যদি খেয়াল করেন, পেঁয়াজ বর্তমানে কিন্তু পেঁয়াজের ওইভাবে কোনো সংকট নাই বাংলাদেশ, কিন্তু তারপর পেঁয়াজের দাম বাড়তেছে। এরকম কিন্তু কিছু 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 পণ্য আছে যেগুলো সংরক্ষণ করা যায়। ওই সংরক্ষণশীল পণ্যগুলো কিন্তু বাজারে আভ্যন্তরীণ উৎপাদন বাড়লেও বাজারে সেটার দামের প্রভাব নাও পাওয়া যেতে পারে, যদি বিক্রেতারা এটা আহ দাম কমার আশঙ্কায় যদি এটা সংরক্ষণ করে রাখে। তো সরকারের কিন্তু আপনার সাবসিডি দেওয়ার মাধ্যমে যেমন আভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী হওয়া দরকার, একই সাথে বাজারে এরকম কোনো প্রবণতা আছে কিনা যে কৃত্রিম ভাবে সংরক্ষণ করে একটা সংকট তৈরি করা, এবং এর মাধ্যমে দামে নিম্নমুখী যে প্রবণতা এটা ধরে মানে নিম্নমুখী প্রবণতা আহ বাধাগ্রস্ত করা, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এর জন্য কিন্তু আহ ওই ব্যবসায়ীদের দোকানে গিয়ে বা গুদামে গিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এর জন্য আমাদেরকে বাজার ব্যবস্থা দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে কোনো পণ্যের এরকম সংকট তৈরি হয়, আমরা জানি যে প্রতি বছর পেঁয়াজ নিয়ে বা তেল নিয়ে এরকম কিছু পণ্য নিয়ে কিছু বাজার কারসাজি করার চেষ্টা করা হয়। তো এই সমস্ত পণ্যের কিন্তু যদি কোনো কারণে কৃত্রিম ভাবে সংকট তৈরি করার চেষ্টা করা হয়, সরকারি কিন্তু ওই ধরনের প্রস্তুতি থাকা দরকার, যে সে যাতে যে পরিমাণ সংকট হবে সেটা যাতে সে সরবরাহ করতে পারে। এই কারণে কিন্তু টিসিবি একটা মানে সুনির্দিষ্ট প্রতিষ্ঠান সরকারের, তারা কিন্তু সরকার কিন্তু এই প্রতিষ্ঠানটাকে আরো অ্যাক্টিভ করতে পারে, আরো সক্রিয় করতে পারে এবং আরো দায়িত্বশীল করতে পারে, যাতে করে তারা এই রকম সংকট তৈরি হইতে পারে এইটা আহ গবেষণা করে পর্যালোচনা করে অগ্রিম যাতে তারা ওই সমস্ত পণ্য যদি সরকারিভাবে স্টোর করে রাখে, তখন কিন্তু এই যে কৃত্রিম সংকট তৈরি করে যে একটা দাম বাড়ানোর চেষ্টা, এটা কিন্তু আমরা হয়তো অনেকখানি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে, এবং জনগণকে কিন্তু এই ধরনের যে ভোগান্তি যেটা নাকি আমরা প্রায় সেটা দেখি হয়তোবা কিছুটা সেটা। কমে আসার একটা সম্ভাবনা দেখছেন। আমি আরেকটি সম্ভাবনার জায়গায় একটু আপনার সঙ্গে আলোচনায় যুক্ত হতে চাই। সে বিষয়টা হলো যে বরাবরই আমরা অভিযোগের ক্ষেত্রে শুনি কৃত্রিম সংকট, মজুদ। এখন ঘুরে ফিরে কিন্তু আপনি মানে মজুদের বিষয়টি আসলো আলোচনাতে, কিন্তু সেটি সরকারি পর্যায়ে সেই উদ্যোগটির কথা বলছেন আপনি। আমার কথা হলো যে এরকম কোনো বিকল্প কোনো পদ্ধতি, যেহেতু আমাদের ব্যবসায়িক বা কৃত্রিম সংকট তাদের মানে এর পেছনে কৃত্রিম সংকট বা মজুদের ইয়েটাই হচ্ছে, ধারণাটাই আসছে হচ্ছে অধিক মুনাফা। তো সেক্ষেত্রে আমাদের কোনো পণ্যকে আমরা রপ্তানি করতে পারি কিনা, আমাদের যে সময় পেঁয়াজের উৎপাদন হলো, আলুর উৎপাদন হলো, তখন এর দেখা যায় যে খুব আধিক্য, এগুলো তো পচনশীল দ্রব্য। তো সেক্ষেত্রে আমরা রপ্তানির দিকে একটু মনোযোগী হতে পারি কিনা, এবং আমাদের যখন ইনডিমান্ড দেখা গেল তখন হয়তো আমরা আমদানি করে নিয়ে আসলাম, এইভাবে একটা মেকানিজম করে, বা এই জায়গাটিতে আসলে আমাদের কোনো গুণগত পরিবর্তন বা গবেষণা আছে কিনা, যে এইভাবে এই গবেষণাগুলি চালিয়ে দেখা যায় কিনা, মার্কেট অ্যানালিসিস করে দেখা যায় কিনা যে এটা আসলে ফলপ্রসূ হয় কিনা। জি, অবশ্যই খুবই ভালো প্রশ্ন করেছেন। মানে এইটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আহ কৃষি পণ্যের উৎপাদন কতটুকু হবে, কতটুকু চাষাবাদ করা হয়েছে, কতটুকু হবে, এবং আমাদের আভ্যন্তরীণ চাহিদা কি, এই সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো
আমাদের ফোরকাস্টিং লাগবে। সমস্যা হচ্ছে বাংলাদেশের দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে এসে আমাদের আলোচনাটি আর কন্টিনিউ করতে পারলাম না। আমরা শুনতে পাইনি তাকে। সম্ভবত তার ব্রডব্যান্ডের যেই নেটওয়ার্কের যে ত্রুটি, সেই ত্রুটির কারণে আমরা তার সংযোগটি হারিয়ে ফেলেছি। নিশ্চয়ই পরবর্তীতে আবারও চেষ্টা করব। দর্শক, আমরা কথা বলছিলাম র্যাপিডের গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ দীন ইসলাম আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন। সার্বিক অর্থনীতি এবং মূল্যস্ফীতির যে সুবিধা, সেটা আসলে ভোক্তা পর্যায়ে কতটুকু, সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।